নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ এক্সাম আর মাত্র হাতে 2 থেকে 3টি দিন বাকি। তো তোমাদের লাস্ট মিনিট সাজেশন আকারে জিকের উপরে যে মক টেস্টের ক্লাসগুলো আসছে, আজকে তার 15 নম্বর সেট নিয়ে চলে এলাম। বাছাই করা সেরা 40টি জিকে উইথ এক্সপ্লেনেশন এবং ক্লাসগুলোর যে প্রশ্নপত্র সেইগুলো ডেফিনেটলি তোমরা কমন পেতে চলেছো এই পরীক্ষাতে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? অশোক, হর্ষবর্ধন, কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। ডিটেলসে আমরা দেখব। দেখো, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা বর্ণনা করা আছে। এই প্রশস্তি প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়। এটাও অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাস? সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে অপশন এ, বঙ্কিমচন্দ্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো, এখানে লেখা রয়েছে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। 1882 সালে এটি প্রথম প্রকাশিত হয়। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে করে তৈরি করা হয়েছে উইথ এক্সপ্লেনেশন। হুবহু যদি আমাদের এমসিকিউ থেকে প্রশ্ন কমন নাও আসে, ডেফিনেটলি কিন্তু তোমরা কমন পাবে আমাদের এই ওয়ান লাইনার থেকে। তো অবশ্যই খুব ভালো করে প্রত্যেকে প্রতিটি প্রশ্ন অ্যাটেম্প করার চেষ্টা করবে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফফর খান, মৌলানা আজাদ, সতীশচন্দ্র দাশগুপ্ত নাকি মহাত্মা গান্ধী? দেখো, সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন আব্দুল গফফর খান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন হয়, যেরকম সীমান্ত গান্ধী আব্দুল গফফর খানকে বলা হয়। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে প্রখ্যাত গান্ধীবাদী নেতা ছিলেন। তার প্রতিষ্ঠিত দলের নাম হচ্ছে খোদা ই খিদমতগার বা ঈশ্বরের সেবক। এই দলের সদস্যরা সীমান্ত অঞ্চলে প্রাচীন পোশাক লাল রঙের কুর্তা পরিধান করতেন বলে এই দল লাল কুর্তা বাহিনী বা রেড শার্ট বাহিনী নামে পরিচিত। এইখান থেকে আরো দুটো প্রশ্ন হয়, যেরকম গান্ধী বুড়ি নামে পরিচিত কে? মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের বাসিন্দা ছিলেন। দক্ষিণ আফ্রিকা গান্ধী নামে পরিচিত নেলসন ম্যান্ডেলা। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, শকাব্দের গণনা কোন বছর শুরু হয়? 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টপূর্বাব্দে, 58 খ্রিস্টপূর্বাব্দে নাকি 320 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে অপশন এ, 78 খ্রিস্টাব্দে শকাব্দের সূচনা হয়। এই প্রশ্নটি আরো একটি ভাবে আসে যে শকাব্দের সূচনা করেন নিম্নের কোন ব্যক্তি? তো শকাব্দের সূচনা করেন কনিষ্ক। এটাও পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসতে পারে। 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। সিংহাসন আরোহণের পর থেকেই এটি চালু হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী নাকি কেশবচন্দ্র সেন? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে রামমোহন রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে ডিটেলসে দেওয়া হয়েছে 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এই প্রতিষ্ঠানটি কলকাতায় গড়ে তোলেন, যেখানে হিন্দু সমাজের নানা ধর্মীয় এবং সামাজিক সমস্যাবলী আলোচিত হয়েছে। দয়ানন্দ সরস্বতী 1875 সালে মথুরার স্বামী বিরাজানন্দ থেকে অনুপ্রাণিত হয়ে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তোমাকে প্রশ্ন করতেই পারে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে প্রতিষ্ঠা করেন? 1875 সালে। আর 1828 সালে কলকাতায় রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। এটা অনেক সময় পরীক্ষায় আসে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরাম। কত সালে প্রতিষ্ঠা করেন? 1867 সালে প্রতিষ্ঠা করেন। তো এই প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে প্রতিটা প্রশ্ন দেখে নাও এবং এই ক্লাসের মাধ্যমে এখানে বসেই আলোচনা করে নাও সবগুলো। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে লাস্ট মিনিট সাজেশন ইবুক। এই ইবুকটি তোমাদের সিলেবাস অনুযায়ী একদম ফলো করে লেখা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ের সাবজেক্টিভ এমসিকিউ পাবে এখানে। তাছাড়াও গণিতের উপরে প্রত্যেকটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন এবং ইংরেজির গুরুত্বপূর্ণ টপিক সাথে 5টি প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্ন। অর্থাৎ পরীক্ষার 2 দিন আগে বা 3 দিন আগে বা তুমি শেষ মুহূর্তে যদি সঠিক প্রস্তুতি একটা গাইডেন্স চাইছো, তাহলে এই ইবুকটি তোমার জন্য সবথেকে সেরার সেরা হতে চলেছে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। প্রত্যেকের লিঙ্কে ক্লিক করে বাই নাও তে গেলে মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা এটি সংগ্রহ করতে পারবে।
তো দেরি না করে অবশ্যই সংগ্রহ করে নাও, হাতে যেটুকু সময় রয়েছে সেটাকেই কাজে লাগাও। কারণ দেখো এই পরীক্ষাটা পেরিয়ে গেলে আবার কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অতএব তোমাকে যেটুকু সময় দিয়েছে সেই সময়টাকেই কাজে লাগাতে হবে। আজ এক্ষুনি তো এক্ষুনি, এবং 2 ঘন্টা তো 3 ঘন্টা, সেই সময়টাই কাজে লাগাতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা ফিরে যাই আবার। দেখো নেক্সট প্রশ্ন বলছে আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বোস, মোহন সিং নাকি লালা হরদয়াল? সঠিক উত্তরটা হবে চারটে অপশনসের মধ্যে অপশন বি, রাসবিহারী বোস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রাসবিহারী বোস 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং প্রতিষ্ঠাকালে এর প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। এখানটায় স্পেলিংটা একটু ঠিক করবে প্রত্যেকে, এটা আজাদ হিন্দ ফৌজ হবে। এবং 1943 খ্রিস্টাব্দে 5ই জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে আজাদ হিন্দ ফৌজের সকল দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান হলো কোনটি? 2006 বা 7 সালে এরকম তোমাদের এই ধরনের প্রশ্নগুলো এসেছিল। তো সঠিক উত্তরটা হবে অজন্তা চিত্রকলা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের যে 15টি সেট হতে গেল প্রত্যেকটি সেটেই পিএসসি ক্লাসিক এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স রয়েছে জিকের উপরে। 40 নম্বরের জিকের সঠিক প্রস্তুতির জন্য এই ক্লাসগুলো অবশ্যই তোমার জন্য হেল্পফুল হবে। তো যারা দেখোনি প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, ক্লাসিপের জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ওকে, অপশন এ হলো সঠিক উত্তর। চলো এখানে দেখে নিই ডিটেলসে আমরা। দেখো পোর্ট্রেট চিত্রকলা তাৎপর্যপূর্ণ অবদান কি? অজন্তা চিত্রকলা। গুপ্ত যুগে নির্মিত হয়েছে এই অজন্তা চিত্রকলাগুলো। এখানে গৌতম বুদ্ধের জীবন এবং জাতক কাহিনী অঙ্কন করা হয়েছে। অজন্তার চিত্রকলা আছে, এখানে গুহা চিত্রগুলিতে বুদ্ধের জীবন এবং কাহিনী, জাতক কাহিনী উল্লেখ করা আছে। 1983 সালে ইউনেস্কো সাইট হিসাবে এটিকে ডেজিগনেট করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? প্রত্যেকে ভিভিআই করবে। শের শাহের সেনাপতি কে ছিলেন? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটি হবে ব্রহ্মজিৎ গৌড়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের সেনাপতি। শের শাহ দিয়ে অনেকগুলো প্রশ্ন হয়, প্রত্যেকে খুব ভালোভাবে দেখে নাও। দেখো পূর্বে শের শাহ সুরি ফরিদ খান নামে পরিচিত ছিলেন, অর্থাৎ শের শাহের আসল নাম কি? ফরিদ খান। 1540 সালে কনৌজের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেন। তিনি জনপ্রশাসন এবং ভূমি রাজস্ব ব্যবস্থা তার অবদানের জন্য পরিচিত ছিলেন। শের শাহ রৌপ্য মুদ্রা এবং তাম মুদ্রা অর্থাৎ তামার মুদ্রা প্রচলন করেছিলেন। কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে চালু করেন? অনেকবার পরীক্ষাতে তোমাদের প্রশ্ন এসেছে। তো কবুলিয়ত এবং পাট্টা প্রথা চালু করেন শের শাহ। শের শাহ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা শুরু করেন তিনি, আগের দিন ক্লাসে তোমাদের এটা আমি করিয়েছি। গ্র্যান্ড ট্যাঙ্ক বা জিটি রোড নির্মাণ করেন তিনি, যেটা হচ্ছে পূর্বে বাংলা এবং পশ্চিমে পেশোয়াকে সংযুক্ত করে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেন যা পূর্বে বাংলা এবং পশ্চিমে পেশোয়াকে সংযুক্ত করে। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন একজন ব্রাহ্মণ শের শাহের সেনাবাহিনীর সেনাপতি। শের শাহের সমাধি রয়েছে বিহারের সাসারামে, এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? ক্ষুদিরাম বসু, সতীশ বসু নাকি সূর্য সেন নাকি অশ্বিনী দত্ত? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটা আশা করছি প্রত্যেকে পারবে। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা বা মূল মাথা ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে ডিটেলসে আমরা দেখবো দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে। কত সালে হয় এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল। সূর্য সেনের নেতৃত্বে এটি ঘটে, সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, নরেশ রায়, শশাঙ্ক দত্ত, অর্ধেন্দু দস্তিদার, হরিগোপাল বল, তারকেশ্বর দস্তিদার এবং অনন্ত সিং, জীবন ঘোষাল, আনন্দগুপ্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তের মতো ভারতীয় বিপ্লবীরা। এখানে মহিলাদের নামগুলো প্রত্যেকে মনে রাখবে। প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত ছিলেন এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিত্ব। প্রেসিডেন্সিতে চট্টগ্রাম অস্ত্রাগার থেকে পুলিশ এবং সহায়ক বাহিনীর অস্ত্রাগারগুলিতে অভিযান করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম ব্রাঞ্চ এর ব্যানারের অধীনে এই অভিযান চালানো হয়। 1934 সালে সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কবে হয়? 1934-এ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? 1934 সালে। মূল মাথা কে ছিল? মাস্টারদা সূর্য সেন। তো এই এতগুলো ইনফরমেশন আমরা একটি প্রশ্ন থেকে জানতে পারলাম। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণে জমিতে চাষ করা হয়? গম, ধান, আখ নাকি তুলা? এখানে তুলো হবে এটা। ওকে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে ভারতের সব থেকে বেশি পরিমাণে জমিতে চাষ করা হয় ধান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের বর্ধমানকে ধানের গোলা বলা হয়, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে অনেক সময়। ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে চায়না, এটাও প্রত্যেকে ভালো করে দেখে নাও। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, মরুদ্যান সৃষ্টির ফলে বায়ুর কোন প্রক্রিয়ার দ্বারা দায়ী? অর্থাৎ মরুদ্যান যে সৃষ্টি হয় সেটি বায়ুর কোন প্রক্রিয়ার ফলে হয়? এটা 2006 সালের পিওআইকিউর কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন ডি, উপরে কোনোটিই নয়। দেখো মরুদ্যান সৃষ্টি হয় প্রধানত বালির অপসারণের ফলে।
তাই তো অপসারণ প্রক্রিয়ার ফলে। বায়ুর অপসারণের ফলে ভূভাগ ক্রমাগত নিচু হয়ে যায়, যখন ভূগর্ভে জলস্তরের কাছাকাছি পৌঁছে যায় সেখানে মরুদ্যান বা ওয়েসিস সৃষ্টি হয়। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের পিএসসি ক্লার্কশিপে কিন্তু এসে থাকে এবং মাস্ট এবারও আসবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঝুম বলতে বোঝায় কি? একটি লোকনৃত্য, এক ধরনের চাষ, একটি উপজাতি, একটি নদী অববাহিকা। দেখো সঠিক উত্তর হবে চারটে অপশনস এর মধ্যে ঝুম হলো এক ধরনের শিফটিং কাল্টিভেশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এক ধরনের চাষ। এটিকে শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তরিত কৃষিও বলা হয়। যদি আমরা ডিটেলসে দেখি দেখবো উত্তর পূর্ব ভারতের একটি অনুন্নত অস্থায়ী প্রাচীন কৃষি পদ্ধতির নাম হচ্ছে এই ঝুম। এই কৃষি ব্যবস্থা প্রতি বছর একসাথে চাষ না করে চাষের জায়গা পরিবর্তন করে অর্থাৎ শিফটিং করে ঘটানো হয়। এই কৃষি ব্যবস্থাকে স্থানান্তরিত কৃষিও বলা হয় তার জন্য, কারণ শিফটিং করে করানো হচ্ছে, দ্যাটস ওয়াই শিফটিং কাল্টিভেশন নামে পরিচিত। বিভিন্ন দেশে এর নামটা আলাদা। পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশনের নামটা আমরা একবার এক ঝলকে দেখে নেব। দেখো মধ্য আমেরিকার বলা হয় মিল্পা, মালয়েশিয়ায় বলা হয় লাডাং, ইন্দোনেশিয়ায় হুমা, ব্রাজিলে রোসা, থাইল্যান্ডে আমরাই, শ্রীলঙ্কাতে চেনা। তাহলে এই যে নামগুলো দিলাম প্রত্যেকে একবার মুখস্থ করে নাও আমার সাথে সাথে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, মানব দেহে লিভার কোথায় অবস্থিত? অগ্নাশয়ের পাশে, হৃদয়ের পাশে, কিডনির পাশে, নাকি পেটের গহ্বরের উপরে? অ্যাবডোমেনের উপরে থাকে, অ্যাবাভ দ্য অ্যাবডোমেন। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। মানব দেহের লিভার কোথায় অবস্থিত? অপশন ডি, পেটের গহ্বরের উপরে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, লুধিয়ানার সাথে কোন শিল্প বেশি সংযুক্ত? চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের পশম বয়ন শিল্প। অপশন এ হবে রাইট অ্যান্সার। দেখো পশম বয়ন শিল্প বেশি লক্ষ্য করা যায় লুধিয়ানাতে। 1876 খ্রিস্টাব্দে কানপুরে লাল ইমলি স্থাপনের মধ্য দিয়ে এই শিল্পের সূচনা হয়। 1881 খ্রিস্টাব্দে পাঞ্জাবের ধারিয়ালে এই শিল্প গঠিত হয়। পাঞ্জাবের বেশিরভাগ পশম শিল্প অমৃতসর এবং লুধিয়ানাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, সর্বাধিক ঘন ঘন এবং প্রাকৃতিকভাবে ঘটেছে এমন দুর্যোগের নাম বলুন। অর্থাৎ যেটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি হয় এবং সেটা ন্যাচারালি অকার্ড, যে দুর্যোগটা বা ডিজাস্টারটা হয় সেটার নাম কি? তো এই ক্ষেত্রে আমরা জানি কি বন্যা বা ফ্লাড ফ্রিকুয়েন্টলি হয়, বারে বারে হয়। ভূমিকম্প হয় তবে সেটা মাঝে মাঝে হয়, সুনামিও মাঝে মাঝে হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ক্যাডের সম্পূর্ণ নাম কি? ক্যাড তোমাদের সায়েন্স থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি, আদারওয়াইজ জিকের সমস্ত সাবজেক্টেরই প্রশ্ন রয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর, করোনারি আর্টারি ডিজিজ। অপশন সি হবে রাইট অ্যান্সার, ক্যাডের সম্পূর্ণ নাম। নেক্সট, কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত? প্রত্যেকে ভিভিআই করবে, তোমাদের নদী তীরবর্তী শহর নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসে। সঠিক উত্তর হবে ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ডিটেলসে দেখবো অনেকগুলো নদী তীরবর্তী শহর, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের আসানসোল দামোদর নদীর তীরে অবস্থিত, কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত উড়িষ্যা, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গে, কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আসামের, জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত, কোটা চম্বল নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। বারে বারে তোমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের 15টি যে ক্লাস হলো বা ক্লাস আসছে এইগুলো দেখলেই তোমাদের কিন্তু অনেক অনেক কভার আপ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার নাকি উত্তরপ্রদেশ? বলো সঠিক উত্তর কোনটি হবে? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন এ, ঝাড়খণ্ড রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত। যদি আমরা ডিটেলসে দেখবো মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীর উপর অবস্থিত। এই নদীর উপর গঠিত অপর বাঁধটি হচ্ছে তিলাইয়া বাঁধ, এটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 3R নীতির সঠিক ক্রম কোনটি? এটা আমরা এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখতে পাই। তোমরা দেখবে পিএসসি ক্লার্কশিপ 2019-এ ইভিএস থেকে কোশ্চেন এসেছিল, তাই ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো বেশি করে সলভ করতে হবে তোমাকে। 3R এর মানে কি? এখানে দেখো রিডিউস, রিউজ, রিসাইকেল তিনটে মানে হয়। তো এটা যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই তাহলে দেখতে পারবো প্রথমে রিডিউস, তারপরে রিউজ, তারপরে রিসাইকেল। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর এখানে। দেখো 3R নীতি তিনটি ধারণার উল্লেখ করা হয়েছে, যেগুলো হচ্ছে রিডিউস, রিউজ, রিসাইকেল। এগুলো কি না বজ্র পদার্থ ওয়েস্টকে ম্যানেজমেন্ট করার যাতে সহজেই ডিসপোজ হয়ে যায় তার একটা প্রসেস বা প্রক্রিয়া হচ্ছে এই 3R নীতি। চলো নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা নাকি নর্মদা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোদাবরী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা ভারতের দীর্ঘতম নদী বলি তাহলে গঙ্গা হবে সঠিক উত্তর, 2525 কিলোমিটার লেন্থ বিশিষ্ট। যদি আমরা বলি যে পশ্চিমে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি ভারতে, সেটি হবে নর্মদা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তিনটে ইনফরমেশন অলরেডি পেয়ে গেলে। এরপরে আমরা দেখে নেব ডিটেলসটা। দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, যার লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। এই নদী মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক মালভূমি থেকে সৃষ্টি হয়েছে।
অন্ধ্রপ্রদেশের কাছে বঙ্গোপসাগরে পড়েছে। অ্যানিকাট ড্যাম এই নদীতে অবস্থিত। দক্ষিণ ভারতের দীর্ঘতম দ্বিতীয় নদী হচ্ছে কৃষ্ণা নদী। নেক্সট পরবর্তী কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন রয়েছে আকাশের নীল রঙের কারণ কি। দেখো আকাশের নীল রঙের মেন কারণটা হচ্ছে কি বলতো, বাতাসের অণু যে সমস্ত পার্টিকেল গুলো রয়েছে সেগুলো সূর্যের আলো ছড়িয়ে পড়ে বা স্ক্যাটারিং হয়ে যায়, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। এর জন্যই আমরা আকাশের রং নীল দেখতে পাই। ওকে, তো এখানে এই বিষয়টা হচ্ছে মেন, কণাগুলির আকার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট। এগুলি লাল যে লাইট রয়েছে, লাল আলো, সেই দৈর্ঘ্য দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলোর চেয়ে নীল যে প্রান্ত ছোট তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেগুলো আরো বেশি কার্যকর হয়, ইফেক্টিভ হয়। ওকে, তো এই ক্ষেত্রে তোমাদের অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীর নুব্রা উপত্যকাতে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম হিমবাহ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরু হিমবাহ হচ্ছে এই সিয়াচেন গ্লেসিয়ার। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশ পঞ্চায়েত ব্যবস্থার সাথে সম্পর্কিত। অপশন এ হবে সঠিক উত্তর, পার্ট 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পঞ্চায়েত ব্যবস্থার সাথে সম্পর্কিত পার্ট 9 1992 সালের 73তম সংবিধান সংশোধন দ্বারা সংবিধানের পঞ্চায়েত অংশটি যোগ করা হয়েছে। 243 থেকে 243 ও পর্যন্ত আর্টিকেলের মধ্যে এটি অন্তর্ভুক্ত। ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায় এবং ওয়েস্ট বেঙ্গলেও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায়। গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ। চলো নেক্সট, অর্থ কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন। অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন অপশন বি, রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, রাষ্ট্রপতি একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠন করেন। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করা হয়। অর্থ কমিশনের কাজ কি, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক বজায় রাখা, ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কর রাজস্ব বন্টনের বিষয়ে সুপারিশ করা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ব্যক্তি আইওসি দ্বারা বিখ্যাত অলিম্পিক অর্ডার পুরস্কারে সম্মানিত হলেন। তো আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অলিম্পিক অর্ডার পুরস্কারে সম্মানিত হয়েছেন অপশন বি, অভিনব বিন্দ্রা। অপশন বি হবে সঠিক উত্তর। অভিনব বিন্দ্রা ভারতের প্রথম একক বিভাগে অলিম্পিক সোনাজয়ী ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালে আন্তর্জাতিক বুকার প্রাইজ এর সম্মানিত হলেন নিম্নের কোন ব্যক্তি। আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন জেনি এরপেনবেক। অপশন সি হবে সঠিক উত্তর। তিনি হচ্ছেন কাইরোস উপন্যাসের জন্য এই পুরস্কারে সম্মানিত হয়েছেন জার্মানির বিখ্যাত লেখক, যিনি এইবারে আন্তর্জাতিক বুকার পুরস্কারে সম্মানিত হয়েছেন। জর্জিও গসপিন্ডভ, ইনি হচ্ছেন ফর টাইম শেল্টারের জন্য 2023 সালে আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে কোন দেশ সবথেকে বেশি মেডেল জিতেছে। সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা ইজ দি রাইট অ্যান্সার। দেখো 2024 প্যারিস অলিম্পিকে 126টি মেডেল জিতে প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চায়না, 91টি মেডেল জিতেছে। 2024 প্যারিস অলিম্পিকে যদি আমরা দেখি, ভারত মোট 6টি পদক জিতে 71 র্যাঙ্ক করেছে, অর্থাৎ 71 পজিশনে রয়েছে। টোটাল মেডেল 6টি, একটা গোল্ড এবারে জিতেনি, একটি হচ্ছে সিলভার এবং 5টি ব্রোঞ্জের পদক জিতেছে ভারত। নেক্সট কোয়েশ্চেন, 2024 প্যারিস অলিম্পিক ইভেন্টে মানু ভাকের 10 মিটার এয়ার পিস্তল শুটিং এ কিসের পদক জয়লাভ করেন। ইনি ব্রোঞ্জের পদক জয়লাভ করেন। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা ইনি হচ্ছে হরিয়ানার বাসিন্দা, এটাও প্রত্যেকে দেখে রাখো। নেক্সট কোয়েশ্চেন, 2024 থমাস কাপ জয়লাভ করলো কোন দেশ। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ভিভিআই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করিয়ে দেওয়া হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি, চীন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো থমাস কাপ 2024 এটা হচ্ছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হলো। হোস্ট কান্ট্রি চীন, চ্যাম্পিয়ন হয়েছে চীন এবং পরাজিত হয়েছে ইন্দোনেশিয়া। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, কে উমা রাও কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। কে উমা রাও, ইনি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর। ইনি হলেন বিখ্যাত শরৎ বাদক। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য, সুলোচনা জাভা বিখ্যাত লোকসঙ্গীতের সঙ্গীতজ্ঞ, তিনি কোন সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। অপশন সি, লাভানা গীত ইজ দি রাইট অ্যান্সার। আর্ট এন্ড কালচার থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, সিতারা দেবী নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত। সঠিক উত্তরটা হবে সিতারা দেবী কত্থক নৃত্যের সাথে যুক্ত। আর একটি প্রশ্ন হয়, উত্তর ভারতের নৃত্য বা উত্তরপ্রদেশে কোন নৃত্যটি দেখা যায়, সেটা হচ্ছে কত্থক। ইউপিতে দেখা যায়, উত্তর ভারতে দেখা যায়। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, তামিলনাড়ুতে ভারতনাট্যম, কেরালায় কথাকলি। এইগুলো প্রত্যেকে দেখে রাখবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, লতা মঙ্গেশকর কে কত সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। প্রত্যেকে ভিভিআই করে দাও। সঠিক উত্তরটি হবে 4টে অপশনসের মধ্যে 2001 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, বিখ্যাত কালিদাস সম্মান প্রতি বছর প্রদান করা হয় কোন রাজ্য থেকে। তো কালিদাস সম্মান প্রতি বছর প্রদান করা হয় অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্য থেকে।
নেক্সট, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? তোমাদের অনেকবার করিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হবে কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। আমরা ডিটেলসে দেখে নেব। দেখো, ওড়িশি নৃত্যের সাথে যুক্ত বিখ্যাত নৃত্যশিল্পীরা হলেন কেলুচরণ মহাপাত্র, পাশাপাশি সুজাতা মহাপাত্র, রতিকান্ত মহাপাত্র, গঙ্গাধর প্রধান প্রমুখ। ভারতনাট্যম তামিলনাড়ু। আচ্ছা, রুক্মিণী দেবী অরুণডালে, বালা সরস্বতী, পদ্মা সুব্রমণ্যম, এনারা হচ্ছে এই ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। অন্ধ্রের কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত শোভা নাইডু, রাজা রাধা রেড্ডি, ইয়ামিনী রেড্ডি এবং অরুণিমা কুমার প্রমুখ। আসামের ছাত্রীয়া নৃত্যের সাথে যুক্ত রঞ্জুমণি, শ্রীমন্ত শঙ্কর দেব প্রমুখ ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার পুস্তকের লেখক হলেন নিম্নের কোন ব্যক্তি? তো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, শশী থারুরের লেখা দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার। অপশন বি হবে রাইট উত্তর। নেক্সট, নিম্নের কোন আত্মজীবনীমূলক বইটি ভারতের বিখ্যাত সাহিত্যিক খুশবন্ত সিং এর লেখা? ভারতের বিখ্যাত সাহিত্যিক খুশবন্ত সিং এর লেখা ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালাইস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি। অপশন বি হবে সঠিক উত্তর। চারটে অপশনসের মধ্যে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি প্রতি বছর। 1928 সালে এই দিনটিতে ভারতের বিজ্ঞানী স্যার সিভি ভেক্টর রমন রমন এফেক্ট আবিষ্কারের জন্যই তিনি তার এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য 28শে ফেব্রুয়ারি আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করি। এবং এই রমন এফেক্ট আবিষ্কারের জন্য 1930 সালে স্যার সিভি রমন নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন নিম্নের কোন ব্যক্তি? অপশন সি, পার্বো সুবিয়ান্ত ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন নিম্নের কোন ব্যক্তি? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, মরিশাস সম্পর্কে আমরা দেখে নেব। রাজধানী হচ্ছে পোর্ট লুইস, মুদ্রা হচ্ছে মরিশিয়ান রুপি, অফিসিয়াল ভাষা ইংরেজি, প্রধানমন্ত্রী হচ্ছে প্রবীণ জগন্নাথন। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে বাছাই করা 40টি জিকে উইথ এক্সপ্লেনেশন, এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব তোমরা ক্লাসিক পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।